গিট নিয়ে আলোচনাটা অ্যাকচুয়ালি আমরা যদি ইন ডিটেইলে করতে যাই এটা অনেক বড় একটা বিষয় হয়ে যায়। তো আমরা শুধুমাত্র আমাদের ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটা পেতে চাই যে গিট নিয়ে অন্তত কাজ শুরু করতে চাই। সেই কাজটা করার জন্য আমার যতটুকু নলেজ দরকার ততটুকুকে আগে আমরা আসলে করব। তো তার আগে আমার যে কোনো কাজ করার জন্য তার প্রয়োজনটা কি, গিটটা আমরা কেন করি, কেন দরকার, এই প্রশ্নের উত্তরটা আগে একটু আমরা শেয়ার করে নিই। যে আমাদের যদি ধরে নেন আমরা যারাই কোনো কাজ কম্পিউটারে করেছি, পিসিতে করেছি, আমরা প্রত্যেকেই এই বিষয়টা এক্সপেরিয়েন্স যে আমার একই ফাইল কয়েকটা নামে আছে। ধরেন আপনার ইউনিভার্সিটি বা কলেজ বা যেখানে কোনো একটা প্রজেক্ট জমা দিতে হয়েছে, হয়তো প্রজেক্টের শুরুতে একটা কিছু করছেন, কিছুদিন পর প্রজেক্টটাতে আপনি কোনো চেঞ্জ আনছেন, ওই ডকুমেন্টটাতে চেঞ্জ এনে আপনি হয়তো মোটামুটি একটা ফাইনাল ডকুমেন্ট করেছেন। করার কিছুদিন পর মনে হলো যে এই ডকুমেন্ট মনে হলো বা কোনো কারণে আপনার দুটো প্যারাগ্রাফ অ্যাড করতে হবে, আপনি হয়তো অ্যাড করলেন। আবার হতে পারে যে আচ্ছা দুটো প্যারাগ্রাফ অ্যাড করলে এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, মাঝখান থেকে একটা প্যারাগ্রাফ আমার একটু ফেলে দিতে হবে, কারণ আমার এদিকে কোনো একটা কারণে হয়তো আমার ওয়ার্ডের লিমিটেশনস আছে, আমার হয়তো বা এত ওয়ার্ডে করতে হবে বা এত পাতার ভিতর করতে হবে, হোয়াট এভার দ্য রিজন যাই হোক, কিছু একটা ফেলেও দিতে হচ্ছে। আবার ফেলে দিতে গিয়ে আপনার মনে হলো আমি তো কোনো লেখাই পাচ্ছি না যেটা কম গুরুত্বপূর্ণ, কেমনে ফেলি, তাহলে বরং এক কাজ করি, যেটা আমি প্রথমে বানিয়েছিলাম সেটা রেখে দেই, আরেক নামে একটা বানাই, এটার মধ্যে আপাতত এটাকে ফেলে রাখি, পরে যদি লাগে আবার ওইটা যেন যেতে পারি। মানে কোনো না কোনো আর্জ থেকে, কোনো না কোনো নিড থেকে আপনি কিন্তু নতুন নতুন ফাইল বানানো শুরু করেন, করি না আমরা? তো এই যে ফাইলগুলো আমরা বানাই তখন হয়তো নাম একটা, প্রথমে একটা নাম থাকে, পরে আরেকটা নাম দেই, একটা ডেট বসাই নামের সাথে, অনেকে হয়তো লিখি ওল্ড, অনেকে লিখি প্রিভিয়াস, এরকম অনেক ধরনের প্রিফিক্স সাফিক্স কিছু না কিছু বসিয়ে আমরা আসলে সেপারেট করার পাশাপাশি কিছু একটা তথ্য রেখে দেওয়ার চেষ্টা করি, এটা আমার আগের ভার্সন, এটা আমার পরের ভার্সন, এটা আমার লেটেস্টটা, এটা অমুক তারিখে করছিলাম। এক একজন এক এক অ্যাঙ্গেলে কিন্তু একই ফাইলের নতুন নতুন নাম দিতে গেলে এক এক অ্যাঙ্গেলে করি, তাই না? ইভেন আপনিও যদি 6 মাস পর ওই ফাইলগুলোতে ফিরে আসেন, আপনি নিজেই কি মনে করতে পারবেন যে আসলে কি ছিল? পারবেন না কিন্তু, কারণ এটা স্বাভাবিক, অনেক কিছুর ভিড়ে ওই তথ্যগুলো মাথা থেকে হারিয়ে যাবে। আপনাকে তখন যদি আবার খুঁজে বার করতে হয়, প্রত্যেকটা ফাইলে কিন্তু গিয়ে গিয়েই খুঁজতে হবে ওল্ডের মধ্যে কি ছিল, আমার লেটেস্ট বলতে আসলে আমি কাকে রাখছিলাম, এরকম। আমি যে কয়টা প্রয়োজনকে উল্লেখ করলাম এটা হয়তো একটা কমন এক্সপেরিয়েন্স, প্রত্যেকের নিজস্ব কোনো এক্সপেরিয়েন্সও কিন্তু থাকতে পারে, কিন্তু এই যে বিভিন্ন নাম দেওয়ার মাধ্যমে আমরা আসলে কি করতে চাইছি সেই গোলটার দিকে যদি তাকাই, আমরা আসলে করতে চাইছি আমার ফাইলটার বিভিন্ন ভার্সন যা আমি রেখে দিতে চাই সেটাই কিন্তু করছি আমি, বিভিন্ন সিমিলার কাছাকাছি নামে বা নামের সাথে প্রিফিক্স সাফিক্স ডেট ইত্যাদি বসিয়ে আমাদের উদ্দেশ্য একটাই ছিল, সেই উদ্দেশ্যটা হলো যে ওকে আমি আসলে চাই আমার এই ডকুমেন্টটার, এই কন্টেন্টটার বিভিন্ন ভার্সন আমার কাছে থাকুক। ডেভেলপ করার সময় এই বিষয়টা আরও বেশি চলে আসে। ধরেন আপনার ইচ্ছে বাদই দিলাম, একটা ছোট উদাহরণ দিই, আপনি হয়তো একটা লগ ইন ফর্ম করলেন, করার পর খুব সিম্পল এক্সাম্পল দিয়ে জিনিসটা বলার চেষ্টা করছি, দুদিন পর ক্লায়েন্ট বললো যে শোনো লগ ইন ফর্মটা হোম পেজে রাখো না, আলাদা একটা পেজ বানাও, ওইখানে শুধু লগ ইন থাকুক। আপনি হয়তো করলেন, 3 দিন পর ক্লায়েন্টের মনে হলো না এটা আসলে এখানটায় থাকুক, আবার হোম পেজেই থাকুক, আবার হোম পেজে নিয়ে আসলেন। চাওয়াগুলোর কোনো শেষ থাকে না, ফলে ফাইলের যদি আপনি চেঞ্জ করতে থাকেন সেটাতে সমস্যা হয়তো খুব একটা নাই, কিন্তু যদি চেঞ্জের সাথে সাথে এটাও চান যে আমার পুরাতনটাও থাকুক, তাহলে কিন্তু বিপদ। কারণ এক ফাইল কয় নামে রাখবেন আপনি, কতবার রাখবেন আপনি, এবং আসলে রাখার চাইতেও গুরুত্বপূর্ণ পরবর্তীতে কিভাবে মনেই করবেন আপনি যে কোথায় আসলে কোন চেঞ্জটা আমার ছিল, কোন ফিচারটার জন্য আসলে কতটুকু কোডে আমি চেঞ্জ করছিলাম, একটা কোড একটা ফিচার ইমপ্লিমেন্ট করার জন্য আসলে কোন কোন ফাইল এফেক্টেড হয়েছিল, ছোট্ট একটা নতুন ভ্যালিডেশন বসাতে গিয়ে আমাকে আসলে কি কি কাজ করতে হয়েছিল, এটা কিন্তু সম্ভব না মনে রাখা, আমার নিজেরই সম্ভব না, তো
তো সফটওয়্যার ডেভেলপমেন্টের তো একই কোডে দিনের পর দিন যদি চলতে থাকে তাহলে নতুন নতুন ডেভেলপার আসে, তার পক্ষে তাহলে কিভাবে সেটাকে ট্র্যাক করা সম্ভব হবে? তো আরও অনেক নিড, আরও অনেক ইউজ কেস, আরও অনেক প্রয়োজনকে আমি সামনে আনতে পারি, বাট সেই দিকে না গিয়ে আমরা এলিমেন্টারি একটা ধারণা পাওয়ার জন্য শুধু এতটুকু বুঝি ভিসিএস, ভার্সন কন্ট্রোল সিস্টেম, এটা একটা কমন নিড। এই নিডের জন্য একটা খুবই পপুলার টুল হলো গিট। তাহলে আমরা গিট কি কথাটা বললে এক বাক্যে বলতে পারবো, এটা একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। কিসের ভার্সন? ডকুমেন্ট। আমরা ডেভেলপার হিসেবে বলতে পারি আমার কোডের ভার্সন, আপনি কিন্তু অন্য ডকুমেন্টও কন্ট্রোল করতে পারেন, ভার্সন পারেন না? তো আমরা কোড দিয়েই কথাটাকে সীমাবদ্ধ রাখি। তা আমরা আমাদের কোড, বিভিন্ন ধরনের কোড যখন করব, সেই কোডগুলোর বিভিন্ন ভার্সন আমার প্রয়োজন পড়তে পারে, অন্ততপক্ষে সেইটাকে ম্যানেজ করার জন্য একটা খুবই পপুলার টুল গিট, তার বেসিক ইউজটা আগে আমরা দেখি। তো বেসিক ইউজ বলতে আমরা অন্ততপক্ষে কোনো একটা ফোল্ডারকে কিভাবে গিটে ম্যানেজ করব, তার জন্য আমার স্টার্টিং পয়েন্ট কি, সেইটা আমরা আগে কয়েকটা কমান্ড দিয়ে শিখে নেব। যেহেতু সে একটা টুল, এই টুলকে আমার ইনস্টল করতে হবে, সে একটা সফটওয়্যার, তাকে আমার ইনস্টল করতে হবে, তাকে দিয়ে আমরা তার কয়েকটা বেসিক কমান্ড থাকতে পারে। আমরা যদি কমান্ড লাইনে কাজ করি, এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও আছে, বাট আমি সাজেস্ট করব কমান্ড লাইনে একটু একটু করে করতে। ঠিক আছে, একবারে বেশি শেখার দরকার নেই, অল্প অল্প করে কমান্ড লাইনে আমরা জিনিসটা দেখব। তো আমাদের যদি এই গিটটাকে ইনস্টল করতে হয়, তাহলে ধরেন অনলাইনে গিয়ে আমাকে খুঁজতে হবে গিট ফর উইন্ডোজ, এখানে যাব, এখান থেকে গিট একটা সফটওয়্যার ডাউনলোড করে নিব, ইনস্টল করে নিব, এটা একটা উপায়। আমরা যেহেতু অলরেডি, আমি এখন এটা ডাউনলোড করতে যাচ্ছি না, আমরা যেহেতু অলরেডি ধরেন যে লারাগন ইনস্টল করছি, লারাগনের একটা টার্মিনাল আছে, এই টার্মিনালে আমরা সহজেই আমরা দেখতে পারি যে গিট ইনস্টল আছে কিনা। যখন আমি গিট কমান্ডটা লিখলাম, আমি দেখতে পেলাম যে গিট অ্যাভেলেবল, কারণ গিটের অন্যান্য কমান্ডগুলোকে সে দেখায় দিচ্ছে আমার কাছে। এবং গিটে কি কি অ্যাভেলেবল কমান্ড আছে আমরা যদি দেখি, যে গিট ক্লোন নামে একটা কমান্ড আছে, ইনিট আছে, অ্যাড, মুভ, রিসেট, আরএম, এরকম বিভিন্ন কমান্ড আছে। তো এর থেকে কতগুলো আমরা এখন একটু আলোচনা করব, যেটা দিয়ে আমরা মিনিমাম আমার একটা কোড বেসকে, আমার একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টকে গিটে যেন আমি অ্যাটলিস্ট আমি পার্সোনালি আগে ম্যানেজ করতে পারি। তো তার জন্য আমি এখানে এই মুহূর্তে একটা প্রজেক্ট বানিয়ে নিয়েছি, সেই প্রজেক্টটার নাম দিয়েছি এলিমেন্টারি গিট এবং গিট অ্যান্ড গিট হাব। সেই নামেই আমি ফোল্ডারটার নামকরণ করছি, অর্থাৎ এখানটায় আমরা গিটকেও শিখবো, সাথে গিট হাবের বিষয়টাও আমরা দেখব। গিট হাব যদিও লিখছে, এটা আরেকটা নাম আমি দিতে পারতাম, গিট হাব, গিট ল্যাব, যাই হোক, এটা একটু পরে আসছি। তো এটা আমার এই প্রজেক্টের একটা ইনিশিয়াল ফাইল, তাই না? শুরুতে একটা ফাইল, সেই ফাইলটাতে আমার কন্টেন্ট আছে কেমন, সেই ফাইলটা এরকম, সে হ্যালো গিট বলে। আপনার এই ফাইলটাকে আমি যদি এখন কোনো চেঞ্জ আনি, ধরেন কিছু একটা লিখলাম, হ্যালো হাউ আর ইউ, এই জিনিসটা যদি আমি লিখি, লিখার পর আমি যদি ব্রাউজ করি এবং আমি দেখতে পারি হ্যালো হাউ আর ইউ সবই ঠিক আছে, কিন্তু যদি বলি আমি আগের অবস্থাটা কি ছিল জানতে চাই, বা আমি কোথায় চেঞ্জ করছিলাম জানতে চাই, আপনি হয়তো খুব বেশি কন্ট্রোল জেড দিতে পারেন এই মুহূর্তে, কিন্তু ফাইলটা ক্লোজ করে ওপেন করলে কি আর সেটাও পাবো আমরা? তার মানে আমি হিস্ট্রি পাচ্ছি না, ভার্সন পাচ্ছি না। যদি এটার আগের ভার্সন আর পরের ভার্সন রাখতে হতো, হ্যালো গিট যদি একটা ভার্সন হয় আর হ্যালো হাউ আর ইউ যদি আরেকটা ভার্সন হয়, আমার কিন্তু দুটো ভার্সন ম্যানেজ করিনি আমি। তাহলে এইটা ম্যানেজ করার ক্ষেত্রে আমরা এই কাজটা করার জন্য গিটের কিভাবে হেল্প পেতে পারি সেটা আবার দেখার জন্য হ্যালো গিটটা আবার আমি লিখে রাখলাম আপাতত, এবং আমি ব্রাউজ করলাম হ্যালো গিট। এই প্রজেক্ট ফোল্ডারটাকে আপনারা দেখলে দেখবেন টার্মিনালে আমি এই প্রজেক্ট ফোল্ডারেই আছি না? টার্মিনালে থেকে দেখা যাচ্ছে না? বড় করার উপায় কি? এটা মনে হয়, আচ্ছা আচ্ছা, আমি তো ট্রাই করছি। হ্যাঁ, ওকে। সো এখানে আমরা যদি লিখি
একটু সিম্পল একটা এলএস কমান্ড, এটা গিটের সাথে কোনো সম্পর্ক নেই। এলএস ফর লিস্টিং, আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখতে পাচ্ছি, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, তাই না? ইন্ডেক্স এইচটিএমএল, তো এই ফাইলটা আছে। তো এই ফোল্ডারটা, এই প্রজেক্টটা এখনও গিট দ্বারা ম্যানেজড এরকম কোনো ইনস্ট্রাকশন আমি দেই নাই। সেই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমার একবার এই কমান্ডটা রান করতে হবে, সেটা হলো গিট ইনিট। অর্থাৎ আমি বললাম, গিট কমান্ড দিয়ে বললাম তুমি ইনিশিয়ালাইজ করো ফোল্ডারটাকে। যে মাত্র আমি গিট ইনিট বললাম, তখন অটোমেটিক্যালি আপনি এখন যদি দেখতে চান, দেখবেন এখানে দুটো জিনিস আছে, তিনটা জিনিস আছে। অ্যাকচুয়ালি এটা আগেও ছিল, ডট আইডিয়া কথাটা আগেও ছিল, আর ডট গিট নামে নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে। আমরা জিনিসটাকে বোঝার জন্য যদি ফোল্ডার স্ট্রাকচারে যাই, সো এখানে দেখেন আমাদের কিন্তু একটা আছে ডট গিট, একটা ইন্ডেক্স, একটা আইডিয়া। ইন্ডেক্স ফাইলটা হচ্ছে আমাদের ওই ফাইল যাকে আমরা ম্যানেজ করতে চাই। ডট আইডিয়াটা আসলে তৈরি হয়েছে কার জন্য? এটার সাথে গিটের কোনো সম্পর্ক নেই। এটা বেসিক্যালি পিএইচপি স্টর্ম এই প্রজেক্ট, তার প্রজেক্টকে ম্যানেজ করার জন্য সে ওই ফোল্ডারটা তৈরি করেছে। এই ফোল্ডারটা কি আমার প্রজেক্টের সাথে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আমি কি এটাকে ম্যানেজ করতে চাই গিট দ্বারা? ম্যানেজ করতে চাইবো না নর্মালি। বুঝে গেছে কথাটা? তো গিট দ্বারা আমি এমন হতে পারে কাউকে কাউকে ম্যানেজ করতে চাইবো, কাউকে কাউকে ম্যানেজ করতে চাইবো না। কেমন? তো আপাতত চাইবো না বিষয়টাকে সামনে আনবো না, ধরে নেই যা আছে সবাইকেই ম্যানেজ করতে চাই আপাতত। বাট আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অপ্রয়োজনীয় জিনিসকে আমি ট্র্যাক করতে চাই না। তো এই যে ম্যানেজ করব, ম্যানেজ করার জন্য ডট গিট ফোল্ডারটা, অ্যাকচুয়ালি এই ফোল্ডার যতক্ষণ থাকবে, সমস্ত হিস্ট্রি থাকবে, এই ফোল্ডারটা ফেলে দিবেন, সব চলে যাবে, কিছুই আর খুঁজে পাবেন না। তার মানে এইটা হচ্ছে সেই ডাটাবেসটা। গিট তার ম্যানেজ করার জন্য তার ডাটাটাকে, মানে গিট যে ট্র্যাকিং করছে, সে যাই করে থাকুক না কেন সেটা এই ফোল্ডারে আছে। এই ফোল্ডারের ভিতর কি আছে না আছে আপাতত আমরা এগুলো শিখতে যাচ্ছি না, আমাদের দরকার নেই। আমরা সব কিছু কমান্ড দিয়ে করতে চাই। প্রথমে আমরা কমান্ডে কি করলাম যে ওকে ফাইন, এই ফোল্ডারটা এখন গিট দ্বারা ম্যানেজ, এতটুকু হয়েছে কারণ আমি গিট ইনিশিয়ালাইজ করেছি। এবার আমি যখনই গিট ইনিশিয়ালাইজ করি, তখন আমার প্রয়োজন পড়বে যে যে ফাইলগুলো আছে, যে ফোল্ডারগুলো আছে, যতক্ষণ পর্যন্ত আমি গিট, আমি ধরেন স্ট্যাটাস কথাটা যদি আমি লিখি গিটের, তাহলে আরেকটা কমান্ড দেখলাম, প্রথমে গিট ইনিট, তারপর দেখলাম আমরা গিট স্ট্যাটাস। স্ট্যাটাস কমান্ডটা আমাকে বলে দিবে এই মুহূর্তে এই ফোল্ডারে গিট দিয়ে যে ম্যানেজ করছে তার কি অবস্থা। এখানে দেখেন ও বলে দিচ্ছে যে আনট্র্যাকড ফাইলস। আচ্ছা, প্রথমত কি কি বলছে আমরা একবার একটু চোখ বোলাই। অন ব্রাঞ্চ মাস্টার, এই কথাটা কেন? এই কথাটা এই জন্য আসছে যে গিট যখনই গিট দ্বারা কোনো প্রজেক্টে আপনি ইনিশিয়ালাইজ করবেন, তখন সে মাল্টিপল ব্রাঞ্চ তৈরি করতে পারে একই প্রজেক্টের। আমরা যেরকম মাল্টিপল ফোল্ডার বানায় বানায় রেখে দিই না, আপনার মাল্টিপল ফোল্ডার বানানোর দরকার পড়বে না, আপনি মাল্টিপল ব্রাঞ্চ বানাতে পারবেন। তো কোনো কিছু যদি মাল্টিপল ব্রাঞ্চ বানাতে চান, তার তো একটা ডিফল্ট ব্রাঞ্চ থাকতে হবে, বেস স্টার্টিং পয়েন্ট থাকতে হবে। গিটের স্টার্টিং ব্রাঞ্চের নাম ও নিজেই দিয়ে দেয়, এই নামটা হচ্ছে মাস্টার। সেই জন্য যখনই আমি গিট ইনিট বলছি, ও মাস্টার নামে একটা ব্রাঞ্চ বানিয়েছে এবং সেই মাস্টার ব্রাঞ্চের সাপেক্ষে সে কথা বলতেছে আমার সাথে। আমরা যখন গিটের, হয়তো এটা আমাদের বর্তমান আলোচনার অংশ নয়, বাট ফিউচারে আপনাদেরকে শিখতে হবে গিট দিয়ে কীভাবে মাল্টিপল ব্রাঞ্চ করতে হয়, কীভাবে ব্রাঞ্চ ম্যানেজ করতে হয়। আমাদের এখনকার আলোচনা এটা আসবে না, কিন্তু যেহেতু এখানে লেখা আছে অন ব্রাঞ্চ মাস্টার, তাহলে ব্রাঞ্চ শব্দটাকে অন্তত বুঝে রাখি যে ডিফল্ট ইনিশিয়ালাইজ করা মাত্র মাস্টার নামের একটা ব্রাঞ্চ সে তৈরি করে, এবং এই মুহূর্তে আমরা ওই ব্রাঞ্চে আছি। তার মানে এই মুহূর্তে আমরা যেন ওই ফোল্ডারে আছি, মাস্টার নামক ফোল্ডারে আছে। মানে এটা ফোল্ডারটা কনসেপচুয়াল বলতেছি, আমরা মাস্টার ব্রাঞ্চে আছি। এই ব্রাঞ্চে বসে ও বলতেছে আমাকে আনট্র্যাকড ফাইলস, যে এগুলোকে তুমি এখনো গিটে ট্র্যাক করো নাই, গিটকে বলো নাই যে এগুলো স্ন্যাপশট রাখা দাও, আমি যে কোনো সময় টাইম ট্রাভেলিং করে যদি অতীতে চলে আসি আমার অতীতটাকে দেখতে দিবা। আমি এখনো তাকে বলি নাই। কাকে কাকে? ও বলতেছে ডট আইডিয়া, ও বলতেছে ডট ইন্ডেক্স। তো আমরা তো আপাতত ধরেন আমরা তো চাচ্ছি না ডট আইডিয়াকে ট্র্যাক করতে, আমরা ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল কে ট্র্যাক করতে চাই। তাহলে ট্র্যাক করার জন্য দুটো স্টেপে গিটকে জানাইতে হয়, এটা দুটো স্টেপে অলওয়েজ। যাকে ট্র্যাক করতে চাইবেন, যে কোনো চেঞ্জকে ট্র্যাক করতে চাইবেন, দুটো স্টেপ। প্রথম স্টেপটাকে গিট বলে স্টেজিং,
যে আপনি স্টেজে নিছেন, স্টেজে নেওয়া মানে হইল একে আবার আনস্টেজ করতে পারবেন অথবা ফাইনাল কনফার্মেশনে যাইতে পারবেন। স্টেজিং হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেপ। এই ইন্টারমিডিয়েট স্টেপের জন্য আমাদের যেটা লিখতে হয় গিট অ্যাড বলে ফাইলের নাম। সো গিট অ্যাড বলে ফাইলের নাম বলা মাত্র আমি যদি আবার গিট স্ট্যাটাস বলি, তখন দেখেন ও বলতেছে কি, ও বলতেছে যে আনট্র্যাক কিছু ফাইলস আমার আছে, নিচেরটা আগে বলতেছি, যেটা কিনা রেড অর্থাৎ ডট আইডি। এটা তো আনট্র্যাক, কারণ এটাকে তো আমি ট্র্যাক করতে চাই নাই, চাইছি এটা ট্র্যাক করতে চাইনি, তাই ওটা আনট্র্যাক। আর আমি যাকে ট্র্যাক করতে চাইছি সেটা কিন্তু এখন গ্রিন দেখাচ্ছে, তার মানে গিট এখন এটাকে চেনে, এটা ওর ট্র্যাকিংয়ের ভিতর ঢুকে গেছে। বাট ও বলতেছে যে চেঞ্জটা তুমি করছো এটা এখনো কমিট করো নাই, এটা এখনো কনফার্ম করো নাই। কমিট মানে হচ্ছে কনফার্ম করে দেওয়া যে এইবার ওর হিস্ট্রির মধ্যে লেখা হয়ে গেল, কনফার্ম লেখা হয়ে গেল, এই লেখাটা আর চেঞ্জ হবে না যদি গিট ডিলিট না করেন, আপনি তাকে অলওয়েজ পাবেন। তাহলে তাকে আমি যদি কনফার্ম করতে চাই স্টেজে নেওয়ার পর, তাহলে আরেকটা কমান্ড আমাকে লিখতে হবে। সেই কমান্ডটা হচ্ছে এরকম, গিট কমিট। যখনই আমি কমিট বলবো, যারা যারা স্টেজে আছে, একটা থাকুক আর 1000টা ফাইল থাকুক, স্টেজে আমি একটাকেও নিতে পারি, সবাইকেও নিতে পারতাম। তো একটা থাকুক আর যত ফাইল স্টেজে থাকুক, কমিট বলা মাত্র সবাইকে সে একটা সিলগালা মেরে বলে দিবে এত সালে এত তারিখে অমুকের বার্থডে ছবি, ফর এক্সাম্পল। তার মানে ছবি যখন নেন, বলেন না ছবি তুলছেন একটা নির্দিষ্ট সময়ের, তাহলে ওই সময়ে যা যা ছিল, যারা যারা ছিল, যেভাবে ছিল সবকিছু পাচ্ছেন না একই রকম ভাবে। তাহলে কমিট করা মানে একটা সিল মেরে দেওয়া। তাহলে সিল মারতে গেলে আপনার যখন বার্থডের ছবি থাকে, আপনি লিখেন না এত সালের বার্থডে, একটা মেসেজ দেন। তো না দিলে আপনি কিভাবে পরবর্তীতে ছবিগুলো দেখে বুঝবেন এটা কিসের অনুষ্ঠান ছিল, আপনার বার্থডে ছিল না আরেকজনের ছিল? হ্যাঁ, ওটা তো বলতে পারবেন আমি মাঝখানে আসি কাজে আমার বার্থডে, সেটা একটা কথা। কিন্তু আইডিয়ালি বলতে চাচ্ছি যেটা, যে একটা কিছু মেসেজ থাকলে আপনি বুঝতে পারবেন যে ওটা কি ছিল, রাইট? আপনি যখন ওই যে ফাইলের নামের ভিতর ওল্ড লিখছিলেন, প্রিভিয়াস লিখছিলেন, ডেট দিছিলেন, বা একটা কিছু নাম লিখছিলেন, কেন? কিছু একটা তথ্য রাখতে চাচ্ছিলেন যেটা দিয়ে আপনি পরে যেন রিকল করতে পারেন এই ডকুমেন্টে আমার কি জিনিসটা ছিল। তাহলে মেসেজটা হইতেছে, কমিট মেসেজ হইতেছে সেই তথ্যটা যেটা দিয়ে আপনি পরবর্তীতে রিকল করতে চান এই কমিটে কি কি ছিল। আমি কি বুঝাতে পারছি কথাটা? আইডিয়াটা বুঝাতে পেরেছি তো? কমিটটা সেই জন্য একটা মেসেজ সহ দিতে হয়, ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মেসেজ সহ যদি আপনি কমিট করেন, তখন আপনি পরবর্তীতে গিটের যদি হিস্ট্রির দিকে তাকান বুঝতে পারবেন কখন কি করছিলেন। তো সাধারণভাবে আমরা প্রথম কমিটটা এরকম লিখি, ইনিশিয়াল কমিট। এটা একটা কমন প্র্যাকটিস, করতেই হবে এমন কোনো কথা নেই। তাহলে প্রথম কমিটটা আমি বলি ও সরি, আমি একটু ভুল করেছি, -m, m ফর মেসেজ অ্যান্ড দেন এটা। তাহলে যখন আমি ইনিশিয়াল কমিট বললাম, ও কিন্তু বলে দিল ওয়ান ফাইল চেঞ্জ, ট্রেন ইনসারশনস, ক্রিয়েট মোড, ব্লা ব্লা ব্লা। আমরা যদি এবার একটু গিট স্ট্যাটাস বলি, আমি একটু ক্লিয়ার করে নেই, তখন দেখেন ও কিন্তু ইন্ডেক্স HTML নিয়ে কোনো কথা বলতেছে না। বলছে ইন্ডেক্স HTML নিয়ে ওর কোনো কথা নাই। আমি আরেকটু কাজ করি, মানে জাস্ট আমাদের একটু বোঝার সুবিধার জন্য আপাতত এই ফোল্ডার আবার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, সমস্যা নেই। আপাতত এটাকে আমি একটু ডিলিট করি। আমি যদি এখানটায় এবার গিট স্ট্যাটাস দেই, তখন ও কিন্তু বলতেছে অন ব্রাঞ্চ মাস্টার নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। হোয়াট ইজ ওয়ার্কিং ট্রি? ওয়ার্কিং ট্রি হচ্ছে আপনার এই ফোল্ডারটা, যে হায়ারার্কিতে তার ফোল্ডারের মাঝে ফাইল, বা ফোল্ডারের মাঝে ফোল্ডার, তার মাঝে ফোল্ডার, তার মাঝে ফাইল, এই যে ট্রিটা ওয়ার্কিং ট্রি ক্লিন। ক্লিন মানে কি? আসলে ওখানে কিছু নাই, ওখানে তো ইন্ডেক্স ফাইলটা আছে। ক্লিন মানে হইল ওয়ার্কিং ট্রিতে এমন কিছু নাই যেটা আমার ট্র্যাকিং এর বাইরে। এখন যাই তোমার ওয়ার্কিং ট্রিতে আছে এটা আমার ট্র্যাকিং এর মধ্যে আছে। কিভাবে আছে? যদি আমি গিট লগ লিখি তাহলে ও আমাকে দেখায় দিবে যে আমার একটা ইনিশিয়াল কমিট ছিল, এবং সেখানে বাই দ্য ওয়ে এখানে মুক্তার হোসেন, মুক্তার স্যারের নামে আছে, কারণ গিটে এখানে উনার নামে জিনিসটা করা, সেই জন্য গিটের নামটা দিয়ে দেওয়া যায় যখন প্রথমবার সেট করা যায়। কে করলো কমিট, কখন করলো কমিট, তার নাম এবং পরিচয়। এই নাম পরিচয়টা আমরা অন্য একটা কমান্ড দিয়ে দেখতে পারি, এটা আমরা পরে আসতেছি, এটা আমাদের এই মুহূর্তকার। জি
আচ্ছা, আমি একটু আলোচনাটা শেষ করি, তারপর আপনি নোট করেন, আমি তারপর অ্যান্সার দিচ্ছি। তো যে জিনিসটা হলো যে আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে আমাদের এখানে একটা গেট লগে গেলে তার প্রিভিয়াসটা দেখতে পাচ্ছি। ধরেন আমরা এখানে কোনো চেঞ্জ করলাম, এই হ্যালো গেটকে এবার চেঞ্জ করে আমি বললাম হ্যালো হাউ আর ইউ। হ্যালো হাউ আর ইউ যখন বললাম আমি, এই হ্যালো হাউ আর ইউ বলার সাথে সাথে আপাতত গিট স্ট্যাটাস যদি আমি দেখি, এখন কিন্তু সে আবার আমাকে বলে নাই, এখন কিন্তু আর বলে নাই ওয়ার্কিং ট্রি ক্লিন। আগে সিকোয়েন্সগুলো একটু বুঝে নেই আমরা। তখন কিন্তু ওয়ার্কিং ট্রি ক্লিন ছিল, যেই মাত্র আমি কোনো না কোনো ফাইলে কোনো চেঞ্জ আনছি, ইভেন সামান্য একটা স্পেসও যদি দিতাম, ওর সাথে সাথে ওটাকে ডিটেক্ট করতো। ডিটেক্ট করে বলতো ঠিক এই কথাটাই বলতো যে এইখানে তোমার এমন কিছু চেঞ্জ আছে, চেঞ্জটাকে তুমি স্টেজ করো নাই, কাজে প্রথমে স্টেজ করো, তারপর ওটাকে কমিট করো। ও কিন্তু সব ইনস্ট্রাকশন বলে দিচ্ছে আমাকে। দেখেন, যদি আমি ট্র্যাক করতে চাই, বলছে অন ব্রাঞ্চ মাস্টারে আছো, চেঞ্জ নট স্টেজ ফর কমিট। এইখানে যে চেঞ্জটা হয়েছে এটাকে এখনো স্টেজে নেওয়া হয় নাই যে তুমি কমিট করবা, তাহলে ইউজ গিট অ্যাড ফাইল নেম, এই কমান্ডটা ব্যবহার করো। কেন ব্যবহার করো? যেন এটাকে তুমি কমিটের জন্য নিতে পারো। তাহলে আমরা যদি একটু আর তুমি যদি চাও যে না ফাইলে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাক, তাহলে তুমি গিট চেক আউট মাইনাস মাইনাস ফাইল নেম ব্যবহার করো। খেয়াল করেন কথাটা, যে চেঞ্জ তুমি করছো, এই চেঞ্জটা তুমি মানে আগের অবস্থায় চলে যেতে চাও, ডিসকার্ড করতে চাও চেঞ্জটাকে, তাহলে তুমি কি করো? এই কমান্ডটা রান করো। তো সেই কমান্ডটায় আমরা একটু পরে আসি। আমরা ধরেন চেঞ্জ করতে চাই, তাহলে গিট অ্যাড, আবারও গিট অ্যাড ফাইল নেম, আমার যেহেতু একটা ফাইল index.html বললাম। এরপর আমার যদি এখন যদি আমি ঠিক গিট স্ট্যাটাস কমান্ডটা রান করি, ও বলবে যে ওকে এখন তোমার কাছে এমন একটা চেঞ্জ আছে যে চেঞ্জটাকে তুমি কমিট করতে পারো, এবং তার জন্য সে কমান্ড বলে দিতেছে চেঞ্জেস টু বি কমিটেড। তাকে কমিট করা যাবে এটা। কিন্তু যদি আমি তো স্টেজে তুলছি কমিট করার জন্য, কিন্তু যদি তুমি আনকমিট করতে চাও, সরি আনস্টেজ করতে চাও, তার জন্য কমান্ডটাও সে আপনাকে বলে দিচ্ছে। গিটের একটা বড় বিউটিফুল দিকটা হচ্ছে আপনি যদি মনোযোগ দিয়ে খালি স্টার্টিং পয়েন্টটা শুরু করতে পারেন, বাকিটা ওকে পড়ে আপনি আগাইতে পারবেন। ঠিক আছে? যেমন দেখেন এখানে লেখা আছে চেঞ্জেস টু বি কমিটেড, যে নিচের মডিফাইড এই ফাইলটা, এটাকে চেঞ্জ করার জন্য কমিট করতে হবে। বাট বলতেছে ইউজ git reset head file name to unstage, স্টেজে যে নিছিলাম এখন যে কমিট করবা না করে যদি আগের অবস্থায় আসতে চাও, তাহলে তুমি এই কমান্ডটা রান করো। আমি রিভার্স গুলোকে পরে আসতেছি, আগে জাস্ট ফরওয়ার্ড মুভিং করি। হ্যাঁ, যে আগে আমরা কাজটা করি, অর্থাৎ আমরা কমিট করি। তাহলে আবার মেসেজ কি, মেসেজে সাধারণত এরকম থাকা উচিত, যদিও আমি এখন সামান্য একটা শব্দ চেঞ্জ করতেছি বা একটা বাক্য চেঞ্জ করতেছি, কিন্তু মূল যখন আপনি কোনো কাজ করবেন, আপনি তো স্পেসিফিক কোনো ফিচার নিয়ে করবেন বা স্পেসিফিক কোনো অবজেক্টিভ নিয়ে করবেন, সেই অবজেক্টিভটা এখানে লেখা থাকলে কিন্তু বোঝা যাবে আপনি এখানে কি। যেমন লগ ইন ফর্মে ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে একটা লগ ইন ফর্ম ছিল, আপনি হয়তো ওখানে কিপ মি লগ ইন নামে চেক বক্স অ্যাড করছেন, তাহলে আপনি বলতে পারেন যে ফিচার কিপ মি লগ ইন ইমপ্লিমেন্টেড, বলতে পারেন এরকম একটা মেসেজ। তাহলে আপনি বুঝতে পারবেন ওই কমিটে ওই চেঞ্জগুলোই আছে যে কিপ মি লগ ইনের জন্য যা যা কাজ আপনি করছিলেন। আমি আপাতত সিম্পল যেহেতু লিখছি, আমরা হয়তো বলি যে আমি এটাকে আসলে কিভাবে লিখব, কোনো কিছু যেহেতু মিনিংফুল কিছু না, হয়তো আমরা এরকম লিখতে পারি চেঞ্জ, হ্যাঁ টাইপো চেঞ্জ, আচ্ছা CHNGING চেঞ্জিং গ্রিটিংস to Git and asking, এরকম কিছু একটা লিখলাম আর কি। এটা কোনো আমি গ্রিটিংসটা চেঞ্জ করছি, হ্যালো গিট ছিল, গ্রিটিংসটা চেঞ্জ করে বলছি হ্যালো হাউ আর ইউ, আমি তাকে কিছু একটা আস্ক করছি, আমি হয়তো একটু মোটামুটি ম্যানেজেবল মানে মিনিংফুল কিছু একটা লেখার চেষ্টা করলাম। মানে কমিটের উদ্দেশ্যটাই হইতেছে ইউ শুড রাইট সামথিং মিনিংফুল, যেটা আপনাকে পরে হেল্প করবে বুঝতে যে এই স্টেপে অ্যাকচুয়ালি আপনি কি করছিলেন।
এখন যদি আমি গেট লগ বলি, দেখেন সে দুটো কমিট বলতেছে, যে আমার প্রথম চেঞ্জটা ছিল ইনিশিয়াল কমিট, পরের চেঞ্জটা ছিল চেঞ্জ গ্রিটিংস টু গেট অ্যান্ড দেন আস্কিং। তার মানে আমরা কি চেঞ্জ করছি এটা সে বলতেছে। আমরা যদি গিট কমান্ডগুলোর দিকে তাকাই, সো আমরা মোটামুটি ইনিটটা বুঝতে পেরেছি, অ্যাডও বুঝতে পেরেছি, এবং তার সাথে আমরা কমিটটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন আমরা যদি এই পেজটা ব্রাউজ করি, আমরা হ্যালো হাউ আর ইউ পাচ্ছি। তো আরও দুটো স্টেপ আমরা করি, আমরা তো একটা স্টেপ কেবল গেলাম, আরও দুটো চেঞ্জ আমরা করি। সেই চেঞ্জটার ধরনটা হইতে পারে এরকম, ধরেন কেউ একজনকে জিজ্ঞেস করা হয়েছে, সে হয়তো রিপ্লাই দিচ্ছে আই এম ফাইন থ্যাংক ইউ, তাই না? আরেকটু চেঞ্জ করলাম ডকুমেন্টটাতে, এবং এই ডকুমেন্টটাতে যখন আমি চেঞ্জ করলাম, অটোমেটিক্যালি গিট স্ট্যাটাস দিয়ে যদি দেখি, আমি দেখবো যে মডিফাইড, সেটাকে সে ডিটেক্ট করছে। তাকে যদি বলি গিট অ্যাড, আমি ডটও দিতে পারি। যখন আমার সবগুলো ফাইল একসাথে বলবো, এখানে একটাই ফাইল, আমরা একবারে ডটও দিতে পারি, একই কাজই করবে। এতক্ষণ ফাইলের নাম দিয়ে দেখিয়েছি, এখন একটা ডট দিয়ে দেখালাম। সো এখন যদি আমি গিট স্ট্যাটাস বলি, আমি বারবার স্ট্যাটাস লিখতেছি হলো আপনাদেরকে বলার জন্য, কিন্তু আপনি কাজ করার সময় তো বারবার স্ট্যাটাস লিখতে হবে না। আপনি মডিফাইড ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা যে মডিফাই হয়েছে সেটা সে বলতেছে। এখন আমি বললাম যে গিট কমিট -m, যে কমিট কি রিপ্লাই ইমপ্লিমেন্টেড, কথার কথা। আমি হয়তো নেক্সট স্টেপে যে কাজটা করেছি সেটার কথা বললাম। তো এখন আমি ক্লিয়ার করে আবারও গেট লগ যদি দেখি, দেখবো যে আমি আসলে কখন কি করছি প্রত্যেকটাই কিন্তু ট্র্যাকে পাওয়া যাচ্ছে। আমি প্রথমে ইনিশিয়াল কমিট করছিলাম, তারপর আমি একটা গ্রিটিংস চেঞ্জ করে কোশ্চেন করছিলাম, তারপর আমি রিপ্লাই দিয়েছিলাম। সো যে কোনো সময় যদি আমি পরে গিট লগের দিকে তাকাই, আসলে এটা আমাকে হেল্প করবে আমার এই কোডে কী কী চেঞ্জ কখন কখন করা হয়েছিল, এবং যেগুলোকে আমি কমিট করছিলাম, অর্থাৎ ওই স্ন্যাপশটটা আমার দরকার, আমার অন্য কিছু দরকার নেই, আমার ওই স্ন্যাপশটটুকু দরকার ছিল। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা মোটামুটিভাবে এইটুকু বুঝতে পারলাম যে ওকে, আমরা গিট দ্বারা মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে আমি প্রত্যেকটা স্টেপকে ব্যাকট্র্যাক করতে পারি। এখন প্রশ্ন হলো, ব্যাকট্র্যাক তো দুইটা বিষয়, একটা হলো আমি পড়ে বুঝতেছি কখন কি করছি। এখন আমি যদি চাই টাইম ট্রাভেল করে ওই সময় চলে যাইতে, আমার যেদিন বার্থডে ছিল ওই দিনে চলে যেতে চাই, তার মানে টাইম ট্রাভেল করে আমি সেই ফাইলে যেতে চাই, ফাইলের সেই অবস্থায় যেতে চাই যে অবস্থাটা তখন ছিল। অর্থাৎ মনে করেন আমি এই যে চেঞ্জিং গ্রিটিংস টু গিট অ্যান্ড আস্কিং, এই জায়গাটায় ফেরত যেতে চাই, কিন্তু আমি কোডে টাচ করব না, আমি গিটের সহায়তা নিয়ে যেতে চাই। তখন আমাদের যে কমান্ডটা গিট চেকআউট অনেক কাজেই ব্যবহার হবে, বাট তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে এরকম, গিট চেকআউট বলে মনে করেন আমি কোনো কারণে চাই যে আমি ইনিশিয়াল কমিটে ফেরত যাব, বা আমি এই কমিটটায় ফেরত যাব। প্রত্যেকটা কমিটের পাশে যে এই নাম্বারটা আছে, এটা হচ্ছে কমিটের আইডেন্টিফায়ার। প্রত্যেকটা কমিটের পাশে যে এই নাম্বারটা কমিটের আইডেন্টিফায়ার। মোটামুটি পুরোটা বা তার ইউনিক কিছু অংশ পর্যন্ত কপি করে নিয়ে আমি যদি গিট চেকআউট ওটা বলি, দেখেন চেকিং আউট এটা, তারপর সে যাই বলুক, আমরা কোথায় চলে আসছি। আমি যদি এই ফাইলটায় যাই এবং আমি রিফ্রেশ করি, এখন কিন্তু ওই বাক্যটা নাই, আমি কিন্তু কোডে কোনো টাচ করি নাই। ও টোটাল কোড বেসটাকে আমার ওই বার্থডেতে নিয়ে গেছে, ওই দিন আমি যেমন ছিলাম সেই জায়গাটা নিয়ে আসছে। বুঝতে পারছি বিষয়টা? সো আমি যদি আবার এরকম করি যে
ধরেন আমি চিন্তা করতে চাচ্ছি যে একেবারে শুরুতে চলে যাব, সো আমি যখন একেবারে শুরুতে চলে যাব তখন দেখেন সে কিন্তু আমাকে হ্যালো গিটে নিয়ে আসছে। এমন না যে আপনাকে একটা একটা করেই যেতে হবে, আপনি যেখানেই থাকেন, আপনি টাইম টাইম ট্রাভেলিং করলে যদি খালি এত সাল বলে দেন অত সালে নিয়ে যায় না, সামথিং লাইক দ্যাট। আপনি খালি চেক আউট বইলা গিটের কোন হিস্ট্রিতে যেতে চান সেখানে আপনি চলে যেতে পারবেন। তাহলে এবার এটার বিউটিটা দেখেন খেয়াল করে, আপনার ফাইল একটাই থাকলো, আপনার মাল্টিপল ফোল্ডারও বানাইতে হয় নাই। আপনি যদি প্রপার মেসেজিং করেন, যে অবস্থায় আপনি চেঞ্জটাকে পরবর্তীতে ব্যাকট্র্যাক করতে চান, সেটার যদি প্রপার মেসেজটা ঠিক মতো লেখেন, তাহলে গিট লগে গিয়ে যদি ওটা পড়েন, পড়লেই বুঝবেন যে আমি অমুক জায়গায় যেতে চাই। মোটামুটি 6 মাস পরে আসলে আপনার মাথায় কিন্তু এটা হিট করবে, কারণ লেখাটা তো আপনি মিনিংফুল লিখছেন। এই লেখাটাতে যদি আপনি ফাঁকি দেন তাহলে ওই ফাঁকিতে আপনি পড়বেন, বাট লেখাটা যদি মিনিংফুল এবং ডিটেইল হয় এবং যেটা আপনার অবজেক্টিভ সেটা আপনি সুন্দর করে লিখতে পারেন, তাহলে কিন্তু শুধু আপনি না, আমিও যদি এসে আপনার কোড বেস নিয়ে বসি এবং বসে পড়তে থাকি, ও আচ্ছা এইখানে তো কিপ মি লগইন বসানো হয়েছিল, তাহলে ক্লায়েন্ট তো এখন আবার কিপ মি লগইন বাদ দিতে বলছে বা কিপ মি লগইনে নতুন কিছু করতে বলছে, আমি ওই জায়গায় যায় কিন্তু খুঁজেও পাবো, চাইলে প্রয়োজনীয় চেঞ্জও করতে পারবো। ক্লিয়ার? নাহলে হাজার হাজার লাইনের কোড বেস কিভাবে টু দ্য পয়েন্টে আপনি খুঁজে পাবেন এবং কাজ করবেন? তাহলে এই টুলগুলো আসলে আমাদেরকে কি করে, অনেকভাবেই হেল্প করে। তার মধ্যে একটা অবশ্যই আমাদের র্যাপিড অ্যাপ্লিকেশনের জন্য, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য ম্যান্ডেটরি পার্ট, কারণ নাহলে তো আপনার তো খুঁজতে খুঁজতে দিন চলে যেত, চেঞ্জ করবেন আর কখন। একটু পরে প্রশ্ন নেই? আচ্ছা, সো আমরা জাস্ট আর কি যদি এখন হয় যে আমি কিভাবে শুরু করব, সেই কমান্ডটা হইতেছে গিট ইনিট। গিট ইনিট দিলে আপনি শুরু করতে পারবেন। এটা তৈরি হয়নি, ওটা তৈরি হয়েছে। যেটা হলো যে যদি কমান্ড ঠিক মতো দিয়ে থাকেন ওটা তৈরি হয়েছে। সমস্যা হলো যে ডট দিয়ে যে ফোল্ডারগুলো হয় এটা হয়তো ভিউ হয় নাই, অর্থাৎ কি না, আপনি যদি মনে করেন ফোল্ডারটায় যান, গিয়ে এখানে ভিউয়ের মধ্যে গিয়ে এখানে দেখেন আমি যে এই ফোল্ডারটা আমার এখানে গিট দেখাচ্ছে, কিন্তু আমি যদি এখানে হিডেন আইটেমসটাকে আনচেক করে দেই আমাকে কিন্তু দেখাবে না, কারণ ডট দিয়ে শুরু ফোল্ডারগুলো সাধারণত হিডেন আইটেম। কাজে এটাকে যদি আমি চেক করে দেই তখন আমি ডট গিটটা দেখতে পাবো। ক্লিয়ার? প্রশ্নটা ছিল যে আমরা এখন যেটা করলাম সেটা আমার পিসিতে হলো। গিটের এটা আরেকটা বিউটি যে আপনি গিট হচ্ছে, গিটের আগেও ভার্সন কন্ট্রোল সিস্টেম ছিল যেটা এসভিএন বলি, খুবই পপুলার ছিল, কিন্তু গিটটা হয়ে গেছে ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ আপনি নিজের পিসিতে মাল্টিপল ব্রাঞ্চ করে নিজের পিসিতে যত রকম খুশি কাজ করতে পারেন, আবার তারপর রিমোটের সাথে কানেক্টেড, সেন্ট্রাল লোকেশনের সাথে কানেক্টেড হতে পারেন। আবার আপনি সেন্ট্রাল লোকেশনের সাথে আপনার কাজ করার সময় সব সময় কানেক্টেড থাকতে হবে না, আপনি জাস্ট হয়তো বা ডাটাটা সেন্ট্রাল লোকেশন থেকে নিয়ে আসা কিংবা সেন্ট্রাল লোকেশনে পাঠিয়ে দেওয়ার পর্যন্ত আপনি হয়তো কানেকশন থাকতে পারেন, কানেক্টেড থাকতে পারেন, বাট তারপর যতক্ষণই আপনি কাজ করেন না কেন, যখনই কাজ করেন না কেন আপনি ডিসকানেক্টেড থাকলেও কোনো সমস্যা নাই, প্রতিটা কমেন্ট প্রতিটা হিস্ট্রি আপনার লোকাল পিসিতে থাকবে। ফাইনালি যখন আমরা একটু পরে দেখব রিমোটের সাথে কানেক্ট করে আবার যখন ডাটাটা পাঠিয়ে দিবেন দেখবেন রিমোটের সমস্ত ইনফরমেশন চলে গেছে, সেন্ট্রাল লোকেশনে সমস্ত ইনফরমেশন চলে গেছে। বাট আপাতত আমরা বলছি লোকালি এবং ডিস্ট্রিবিউটেড বিধায় আমার এটার কপি নিয়ে উনি কাজ করে উনার ইচ্ছা মতো করতে পারে, উনি উনার ইচ্ছা মতো করতে পারে, বাট এই ইচ্ছাগুলোর মাঝে যে কনফ্লিক্ট সেটা পরবর্তীতে আমরা, ওটা হলো আরেকটা স্টেপ লার্নিং, যখন আমরা টিম ওয়ার্ক করি সেটাতেও গিট হেল্প করে, বাট সেই আলোচনাটা আমি এখন যাচ্ছি না। এখন আমরা বুঝতে চেষ্টা করি যে আমাদের গিট ল্যাব বা গিট হাব বা বিট বাকেট এরা কি জিনিস। এরা হচ্ছে যে গিট ভার্সন কন্ট্রোল সিস্টেমটার একটা অনলাইন ভার্সন, যেটা কিনা ওয়েব ইন্টারফেস আছে। গিটের সাথে এখন যে আমরা কথা বললাম, কি দিয়ে কথা বললাম? গিটের সাথে টার্মিনাল দিয়ে কথা বললাম। আমি যদি ওই যে সফটওয়্যারটা ডাউনলোড করলাম, সে ডাউনলোড করে ওটা ইনস্টল করে যদি কাজ করতাম, আমি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও পেতে পারতাম। বাট একই সাথে ওয়েব ইন্টারফেস যদি পেতে চান তাহলে আমার গিট ল্যাব লাগবে। গিট ল্যাব ওপেন সোর্স ফ্রি আপনার জন্য একটা টুল, যেটা কিনা গিটকে
ওয়েব বেস গিটকে ম্যানেজ করতে হেল্প করে, মানে ওয়েব ইন্টারফেস থেকে গিটকে ম্যানেজ করতে হেল্প করে। গিট হাব একই কাজ করে, বিট বাকেট একই কাজ করে। এদের মধ্য থেকে আমি সাধারণত পার্সোনালি আমার চয়েস গিট ল্যাব, কারণ এটা ফ্রি, আনলিমিটেড প্রজেক্ট, আনলিমিটেড প্রাইভেট প্রজেক্ট রাখা যায়। আনলিমিটেড না, সাধারণত মনে হয় 100 পর্যন্ত, তো থিওরিটিক্যালি আনলিমিটেড বলতে পারি হয়তো আমরা। বাট গিট হাবে আগে এটা কোনোটাই ফ্রি ছিল, মানে গিট হাবের ওয়েব ইন্টারফেসটা ব্যবহার করার বিজনেস মডেলটা আগে ছিল এমন যে ফ্রি প্রজেক্ট, যে প্রজেক্টটা আপনার ওপেন সোর্স সেটা আপনি ফ্রি পাবেন, কিন্তু যেটা আপনার প্রাইভেট প্রজেক্ট সেটার জন্য পে করতে হবে। আর গিট ল্যাবে আপনি ওপেন সোর্স প্রজেক্টকেও যেমন মানে ওপেন রাখতে পারেন, পাবলিক রাখতে পারেন, আবার আপনার নিজের প্রাইভেট প্রজেক্টকেও উইদাউট এনি পেমেন্ট প্রাইভেট রাখতে পারেন। তো আমি এখন যেটা কাজটা করব, আমার লোকালি তো এখন এই প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটাকে আমি গিটে আমার কোনো একটা অ্যাকাউন্টে কানেক্ট করব গিট ল্যাবের সাথে। গিট ল্যাবে আমি কানেক্ট করব, এবং কানেক্ট করে এখান থেকে কিভাবে আমার কোডটা ওখানে পাঠাবো, কিংবা ওখানকার কোডটা কিভাবে আমার পিসিতে নামাবো, এই বিষয়টা দেখব। তাহলে এই বিষয়টা দেখতে গেলে আমি যে কাজটা একটু পর দ্রুত করতে থাকবো তার একটা আইডিয়া বলে রাখি। প্রথমত আমি গিট ল্যাবে যাব, গিট ল্যাবে আমার অ্যাকাউন্টে লগ ইন করবো, লগ ইন করে আমি একটা প্রজেক্ট ওপেন করব। সেই প্রজেক্টটা আমি ওই প্রজেক্টটা এটার সাথে কানেক্ট করব, লোকালি কানেক্ট করব। লোকালি কানেক্টটাকে বলা হয় রিমোট, গিট রিমোট কানেক্ট করব। কানেক্ট করার পর আমি ওকে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করে পুল করব, পুশ করলে চলে যাবে, আবার পুল করলে ওখান থেকে ডাটা চলে আসবে। তো মূলত এই কাজটুকু আমরা আগে দেখি। আপনারা হয়তো এরকম গিট ল্যাবে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন, রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন করে এখান থেকে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অথবা আপনারা github.com-এ যেতে পারেন। github.com-এ গেলেও আপনি গিট হাবে গিয়ে এখানে সাইন আপ করে পরবর্তীতে সাইন ইন করতে পারেন। ক্লিয়ার? যেটাতেই করেন না কেন দিন শেষে গল্পটা একরকম। সেই গল্পটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টে ধরেন যে আমি প্রজেক্টে একটা নিউ প্রজেক্ট তৈরি করব। সো নিউ প্রজেক্টের আমি হয়তো নাম দিচ্ছি গিট অ্যান্ড গিট ল্যাব, হয়তো একটা নাম দিলাম এই রকমের। প্রজেক্টটা প্রাইভেট থাকলো অর পাবলিক করি, কোনো সমস্যা নাই। আর ইনিশিয়ালাইজ রিপোজিটরি কিছু করলাম না, আপাতত আমি ক্রিয়েট প্রজেক্ট বললাম। দেখেন যেইমাত্র আমি ক্রিয়েট প্রজেক্ট বললাম ও আমাকে অনেক কিছু বলে দিচ্ছে। এখানে প্রয়োজনীয় ইনস্ট্রাকশনগুলো দেওয়াই আছে যে কিভাবে আমি আসলে একটু আগে যে প্রজেক্টটা আমি লোকালি রেডি করলাম সেই প্রজেক্টটা কি করে এটার সাথে কানেক্ট করব তার কতগুলো অপশনসও বলে দিছে। প্রথমত বলছে যে যদি আমার রিপোজিটরিটা কমপ্লিটলি নতুন হয়, আমি যেটা লোকালি করছি এটা তো কমপ্লিটলি নতুন না, ওখানে অলরেডি আমি রিপোজিটরি তৈরি করছি, তাহলে বলতেছে পুশ অ্যান এক্সিস্টিং গিট রিপোজিটরি। আমার কি অলরেডি একটা গিট রিপোজিটরি লোকালি আছে না, সেইটা আমি এই প্রজেক্টে পুশ করতে চাই। বুঝতে পারছি কথাটা? তাহলে আমার জন্য কোন অপশন? এই অপশনটা। আমি যদি লোকালটাকে গিট রিপোজিটরি কনভার্ট না করতাম তাহলে আমার জন্য কোন অপশন? পুশ অ্যান এক্সিস্টিং ফোল্ডার। আমি লোকালি ফোল্ডার বানাইছি, এখনো গিটে কনভার্ট গিট দ্বারা ম্যানেজ করি নাই, তাহলে কি করতে হবে তার জন্য এই স্টেপস দেখুন। ওই স্টেপের মধ্যে গিট বানানোর কথাটা বলাই আছে, গিট ইনিট, তারপর ইত্যাদি ইত্যাদি, গিট অ্যাড ডট, তারপর এই কথাগুলো। আর যদি অলরেডি আমার একটা ম্যানেজড গিট দ্বারা ম্যানেজড রিপোজিটরি থাকে তাকে কি করে করব তার জন্য বলে দিচ্ছে পুশ অ্যান এক্সিস্টিং গিট রিপোজিটরি। তাহলে আমাদের জন্য অপশন কোনটা? তাহলে পুশ অ্যান এক্সিস্টিং গিট রিপোজিটরি করলে প্রথম স্টেপ কি? গিট রিপোজিটরিতে ঢুকতে বলতেছে। তা আমি তো অলরেডি আমার রিপোজিটরির মাঝেই আছি না? আমি কি বুঝাতে পারছি? আমি অলরেডি তো এটা এখানেই আছি, রাইট? আচ্ছা, তারপর বলতেছে যে এখানে রিনেম কোর্স। আচ্ছা, যখন লোকাল একটা থাকে আর রিমোটে সেন্ট্রাল কিছু থাকে, সেন্ট্রালটার একটা কমন পরিচয় হলো অরিজিন। কি নাম? অরিজিন। আমরা অরিজিন দিয়েই তার সাথে কাজ করব। এখানে ও যেটা করতেছে যে দুইটা নাম রাখছে, আপনি লোকালটার একটা নাম রাখতে পারেন, রিমোটের আরেকটা নামও রাখতে পারেন, দরকার নাই।
আমাদের অত কিছুতে যাওয়ার, জাস্ট খালি এই শব্দটা মাস্টার শব্দটা ডিফল্ট, এটা ব্রাঞ্চকে ইন্ডিকেট করে। অরিজিন শব্দটা ডিফল্ট, রিমোট যাকে আমি কানেক্ট করতে চাই তার অ্যাড্রেসকে ইন্ডিকেট করে। তাহলে অরিজিন আসলে কি? একটা ইউআরএল। কিসের ইউআরএল? একটা গিটের সাথে কানেক্ট করার ইউআরএল। তাহলে আমার লোকালি যে প্রজেক্টটা আসছে গিট রিপোজিটরি, রিমোটলি কার সাথে কানেক্ট করব তার ইউআরএল কি কোথাও বসাইছিলাম? তাহলে আমার অরিজিন বসাইতে হবে, অরিজিন সেট করতে হবে। তাহলে কমান্ডটা দেখেন, ও বলে দিচ্ছে গিট রিমোট অ্যাড অরিজিন। ও বলে দিচ্ছে যে আমি যেন কি করি, আমার প্রজেক্টে বলে দেই যে গিট রিমোট, এটা রিমোটের জন্য অ্যাট্রিবিউট, অ্যাড অরিজিন, অরিজিনটা অ্যাড করতেছি। তার মানে একটুক পর্যন্ত হলো কমান্ড, গিট হলো কমান্ড, এটা হচ্ছে তার ফাংশনের যেমন প্যারামিটার থাকে যে রিমোটের অরিজিন অ্যাড করতেছি। অরিজিনটাকে এই অরিজিনটা এখানে এটা মনে রাখতে পারেন। অনেক সময় এটা করলে আপনার এররটা কম আসবে, মানে মাঝে মাঝে একটু সমস্যা করে গিটে। কেন করে? ইউজার নেমটার সাথে দিয়ে দিলে, ইউজার নেম @URL দিয়ে দিলে এররটা কম আসে, এররটা আসে না। মাঝে মাঝে অনেক সময় বলে যে আপনি সবই ঠিক দিচ্ছেন, ও বলতেছে নট ফাউন্ড সামথিং লাইক দ্যাট, এরকম কিছু ইস্যু মাঝে মাঝে হইতে পারে, উইয়ার্ড বিষয়। তো তার একটা রিকভার করা যায় এভাবে করলে। তাহলে ইউজার নেম @GitLab বললে আমি অরিজিন অ্যাড করে দিলাম। তার মানে এখন আমার লোকাল প্রজেক্ট যেটা গিট দ্বারা ম্যানেজ, সেটার গিট জানে যে তার রিমোটটাকে, এখন জানে সে। বুঝতে পারছি? তাহলে যদি সে জানে তাহলে তাকে বলে দেই যে গিট পুশ কি আছে, -u মানে হলো ইউজারকে অরিজিন, এবং এখানে অল বলছে, ও সব কিছু বলতেও পারেন নাও পারেন, আমরা অল ছাড়াও কাজ করতে পারি। এবং তারপর আপনি এটাও বলতে পারেন মাস্টার, যে কোন ব্রাঞ্চের সাথে সে মার্চ করবে। এমন হইতে পারে ওখানে 5টা ব্রাঞ্চ আছে, আপনি চাইতে পারেন 5ম ব্রাঞ্চে যায় ওই কোডটা নে, সেটাও হইতে পারে। তো আমরা এই জন্য সিনট্যাক্সটা যদি বেসিক এইটুকু মনে রাখি, আমি এইভাবে মনে করি যে যদি আমরা এটা মনে রাখি গিট পুশ -u অরিজিন, অরিজিনে যাও, মাস্টার ব্রাঞ্চে যাও, তাহলে এটা মনে রাখলে কি হবে, অরিজিন ছাড়া যদি অন্য নাম থাকে তাহলে আপনি পরে অন্য নাম বসাতে পারবেন, মাস্টার ছাড়া যদি অন্য ব্রাঞ্চ থাকে আপনি অন্য ব্রাঞ্চ বসাতে। আপনার সিনট্যাক্স এটাই যে আমি পুশ করতে চাই, অরিজিনে করতে চাই, মাস্টার ব্রাঞ্চে করতে চাই। তাহলে গিট পুশ অরিজিন মাস্টার, এটা মনে রাখলে এখন সে আমার কাছে চাইবে কি, আমার ইউজারের পাসওয়ার্ডটা চাইবে। সো পাসওয়ার্ডটা চাচ্ছে। সো যখন আমি পাসওয়ার্ডটা দিলাম, ও সমস্ত কিছু পুশ করে দিল। কোথায় পুশ করছে বলে দিচ্ছে যে লোকাল মাস্টার থেকে রিমোটের মাস্টারে, ব্রাঞ্চ মাস্টার সেটআপ ইত্যাদি ইত্যাদি। সো আমরা যখন এই পেজটাকে এবার, এই প্রজেক্টটাকে আমি এবার রিফ্রেশ করব, দেখেন এই প্রজেক্টটাকে রিফ্রেশ করা মাত্র অ্যাকাউন্ট আমার, কিন্তু দেখাচ্ছে স্যারের ছবি। কারণ কি, আমি লোকালি কমিট করছিলাম স্যারের নামের অ্যাকাউন্টে, স্যারের নাম দিয়ে, স্যারের ইমেল এবং এটা দিয়ে, কিন্তু ব্যাপারটা অ্যাজ ইফ স্যার আমার ইউজার আইডি পাসওয়ার্ড জানে, অ্যাজ ইফ উনি ওনার নামে প্রজেক্টটা করে পুশ করছে আমার অ্যাকাউন্টে। কাজে পার্থক্যটা বুঝতে পারছেন? যে প্রশ্নটা ছিল তখন, আপনি লোকালি কিভাবে করলেন সেটা একটা চ্যাপ্টার, কোন অ্যাকাউন্টে পুশ করতেছেন সেটা আর একটা চ্যাপ্টার। দুটোর মাঝে, কারণ আমরা তো টিমে কাজ করতেও পারি, হতেও পারে, বা টিমে কাজ করলে যে আমার পাসওয়ার্ড ওনাকে দিতে হবে তা নয়। এই ক্ষেত্রে ঘটনাটা আর কি স্পেশাল ঘটে গেছে, যে আমি আমার ওনার অ্যাকাউন্ট বা উনি কোড করছে অ্যাজ ইফ, বাট আমার পাসওয়ার্ড দিয়ে পুশ করছে। বাট অ্যাকচুয়ালি যখন আমরা কোলাবোরেটিং করি তখন কোলাবোরেশন বলে দেওয়া যায় যে এই কয়জন মিলে এই টিমটায় কাজ করবে, তার প্রত্যেকেই তখন পুশ করতে পারবে যার যার পাসওয়ার্ড দিয়ে। এবং দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ কোন চেঞ্জটা কে করছে তাকে ধরাটাও তো ট্র্যাকিং, ভুল করুক আর ঠিক করুক তাকেও তো আমার লাগবে। সেই কারণেই যার যারটা তার নামেই পুশ হবে, কিন্তু একটা সেন্ট্রাল জায়গায় থাকতে পারে। কারণ প্রজেক্টটা একটা কোম্পানির প্রজেক্ট, সেই কোম্পানির সেন্ট্রাল জায়গায় 10 জন এমপ্লয়ি কাজ করতেছে, 10 জনই পুশ করতেছে, কে কোনটা করতেছে সব যেন ট্র্যাকিং পাওয়া যায়। তো দেখেন এই ফাইলটা পাওয়া গেল, এবং এখানে যদি আমি হিস্টোরিতে যাই,
দেখেন ওই হিস্ট্রিটা, ইনিশিয়াল কমিট, চেঞ্জ, গ্রিডিং এবং দেন রিপ্লাই ইমপ্লিমেন্টেড। ইভেন আপনি যদি চান কম্পেয়ার করবেন, যে কোনো একটাতে যান, যে কোনো একটাতে গেলে ও বলে দিতেছে যে দেখেন আমি এই মাইনাস এই লাইনটা, অর্থাৎ এই লাইনটা আমি বাদ দিছিলাম, হ্যালো গিট বাদ দিছিলাম, বাদ দিয়ে আমি হ্যালো হাউ আর ইউ লিখছিলাম। ও কিন্তু চেঞ্জগুলো বইলা দিবে ফাইলের মধ্যে কি কি চেঞ্জ আমি করছি। সো দিস উইল হেল্প ইউ যে পরবর্তীতে ব্যাকট্র্যাক করা, কোথায় কি চেঞ্জ করছেন, কি আনছেন, কি ফালাই দিচ্ছেন, এভরিথিং আপনি পেতে পারেন। এবং এটাই হচ্ছে গিটের বিউটি।